নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা যে ধারাবাহিক উপন্যাস চরাচর আপনাদের সামনে তুলে ধরছিল, আজ তার অন্তিম পর্ব। আগের পর্বে লক্ষিন্দর শাড়ির কথা আমরা শুনেছি এবং নটবরের সাথে শাড়ির যে সামান্য কিছু হলেও সম্পর্ক আছে সেটা বুঝতে পেরেছি। এবার এই তিনজনের সম্পর্কে টানাপোড়েন কোন দিকে বাঁক নেয় সেটা জানতে হলে অন্তিম পর্ব অবশ্যই শুনতে হবে। প্রফুল্ল রায় বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক। তার লেখা বহু উপন্যাস চলচ্চিত্রে রূপান্তরিত। তারই লেখা চরাচর গল্পটি আমি নিয়েছি, দুটি ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপনা করছি। প্রথম পর্ব আপনারা শুনেছেন, আজ দ্বিতীয় বা অন্তিম পর্ব। আকাশ ঝকঝকে নীল, কোথাও এক ফোঁটা মেঘ বা কুয়াশা নেই। ভোরের দিকে যে কুয়াশাটুকু ছিল, রোদ ওঠার সঙ্গে সঙ্গে তা মুছে গেছে। অনেক উঁচুতে ডানা স্থির রেখে বাতাসে ভেসে বেড়াচ্ছে শঙ্খচিল। মাঝে মাঝে দিগন্তকে এফোড় ওফোড় করে মাথার ওপর দিয়ে সাঁই সাঁই ছুটে যাচ্ছে ধবধবে সাদা বকের ঝাঁক। নিচে শীত শেষের মায়াবী রোদ গায়ে মেখে আলের ওপর দিয়ে ঢিলে ঢালা আলসে ভঙ্গিতে বুকে হাঁটছে সোনালি গোসাপ। মাটি খুঁড়ছে মেঠো ইঁদুর। মাঠে নামার পর থেকে ভূষণ আর শাড়ির ব্যাপারে মাথা ঘামাচ্ছে না। একটু আগেও সে যে খেপে খেপে উঠছিল এবং ভয়ানক উত্তেজিত হচ্ছিল, এখন তার মুখ দেখে তা বোঝার উপায়ই নেই। চনমন করে এধারে ওধারে তীক্ষ্ণ চোখে তাকাতে তাকাতে চলেছে ভূষণ। লক্ষিন্দরের নজরও বাদার দিকেই ছড়ানো। শীতের এই শেষ দিকটায় ছোট ছোট মেছো কচ্ছপ কোত্থেকে যেন বেরিয়ে পড়ে। গোটা কয়েক ধরে বাজারে নিয়ে গেলেই ৮-১০ টাকা। একসময় প্রচণ্ড জোয়ান ছিল লক্ষিন্দর। গায়ে ছিল বুনো মোষের শক্তি আর বুকের ভেতর ছিল দুর্জয় সাহস। তখন চাষের মরশুমে একাই ২ বলদের একখানা লাঙল দিয়ে জানা কি মাইতি বাবুদের ৮-১০ বিঘে জমি চষে ফেলতে পারত। হঠাৎ বছর ৫ আগে শ্বাসকষ্ট আর হাঁফের রোগে সে এতই কাবু হয়ে পড়ে যে জমি চষার মারাত্মক খাটুনির কাজ তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। বড় বড় জমির মালিকরা একসময় তাকে প্রচুর খাতির টাতির করে ডাকিয়ে নিয়ে কাজ দিত। শরীর ভেঙে যাবার পর কেউ তার দিকে ফিরেও তাকায় না। যাকে দিয়ে এক মরশুমে ৩ কাঠা জমিও চষানো যাবে না, কে ডাকে তাকে? একটা যে কোনো কাজের জন্য মাইতি আর জানাবাবুদের বাড়ি দিনের পর দিন ধর্ণা দিয়ে পড়ে থেকেছে লক্ষিন্দর, কিন্তু কেউ ফিরেও তাকায়নি। যে মানুষ ফি মরশুমে বাদার মাটি লাঙলের ফলায় তোলপাড় করে বিঘে ২০ মণ করে ধান ফলিয়েছে, তার কথা জমি মালিকরা একেবারেই ভুলে গেছে। কিন্তু কাজ না দিলেও তো বেঁচে থাকতেই হবে। তার এবং শাড়ির পেটের দানা কিভাবে জোগাড় করা যায়, এসব ভাবতে ভাবতেই লক্ষিন্দরের নজর এসে পড়েছিল এই বাদায়, বিলে এবং আদিগন্ত শস্য খেতে। সমস্ত চরাচর জুড়ে এখনো এমন অনেক কিছুই পড়ে আছে যা জানা আর মাইতি বাবুরা দখল করে নিতে পারেনি। বিলে রয়েছে অজস্র মাছ, কাঁকড়া, কচ্ছপ। বিলের ধার ঘেঁষে যে জঙ্গল, তাতে রয়েছে মেটে আলু, মৌচাক, বুনো কলা, কচু, নোনা এবং চালতা। এছাড়া সারা বছর বিশেষ করে শীতের সময়টায় উড়ে উড়ে আসে হাজার রকমের পাখি। দিনে ৪-৫টা পাখি ধরতে পারলেই কোনো রকমে ২টো পেট চলে যায়। চারপাশের এই মাঠ, বিল এবং বাদা লক্ষিন্দর আর শাড়িকে বাঁচিয়ে রেখেছে।
পাখি টাখি ধরে সে চলে যায় এখান থেকে 3 মাইল দূরের এক ছোট শহরে। সেখানে শাসমল বাবুর কাছে সেগুলো বেচে দিয়ে আসে। পায়রা, শালিক, টিয়া, মাছরাঙা যাই নিয়ে যাক না কেন শাসমল বাবু ফেরায় না, নগদ পয়সা দিয়ে কিনে নেয়। তার কাছে ধার বাকির কারবার নেই। এত রকমারি পাখি কিনে শাসমল বাবু কি করে আগে জানতো না লক্ষিন্দর। জানার জন্য সে কোনোদিন ব্যাকুলও হয়নি। পাখি দিলেই পয়সা মেলে, এতেই সন্তুষ্ট লক্ষিন্দর। দুজনের পেটের চিন্তা ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু নিয়ে ভাবার সময় নেই। অনেক দিন যাতায়াত করতে করতে কবে যেন লক্ষিন্দর শুনেছে শাসমল বাবু তার কাছ থেকেই শুধু পাখি কেনে না, এ অঞ্চলের আরও 2-4 জন তাকে পাখির যোগান দেয়। সেই সব পাখি সে 8 গুণ 10 গুণ দামে কলকাতায় চালান করে। অর্থাৎ কিনা লক্ষিন্দরের কাছ থেকে 1 টাকায় কিনে 8-10 টাকায় বেচে দেয়। শুনে আগে মন ভীষণ খারাপ হতো লক্ষিন্দরের। বহু দিন ভেবেছে কলকাতায় যেতে পারলে ভালো দাম পাওয়া যেত। কলকাতায় যাওয়া হয়তো যায়, গেছেও সে 2-1 বার, কিন্তু অত বড় শহরে শাসমল বাবুর থেকে বেশি পয়সা দিয়ে কে তার পাখি কিনবে? সেই লোকটাকে খুঁজে বার করবেই বা কিভাবে? কাজেই শাসমল বাবুর কাছেই কবছর ধরে পাখি দিয়ে আসছে সে। প্রথম প্রথম একাই সে বিলে কি বাদায় পাখিটাকে খোঁজ করতে যেত। আজকাল একজন ভাগিদার জুটেছে, ভূষণ। তার মতোই একসময় লোহা দিয়ে তৈরি ছিল ভূষণের শরীর। জমি মালিকদের খেটে ভূতের মতন খাটতে পারত, কিন্তু কিছুদিন হলো শরীর ভেঙে গেছে তার। গলা দিয়ে মাঝে মাঝেই রক্ত ওঠে। যার এই হাল, জানা কি মাউতি বাবুদের কাছে তার দাম কানাকড়িও নয়। লক্ষিন্দরের মতন সেও খারিজ হয়ে গেছে। ভূষণ বাদায় বা বিলে হানা দেওয়ায় এতটুকু হিংসে হয় না লক্ষিন্দরের। এখানে এই বিশাল চরাচরে এত খাদ্য, এত পাকপাকালি, সে একা ভূষণ কেন 50টা ভূষণ এলেও ফুরোবে না। আলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে দুজনেই একটা করে মেঠো কচ্ছপ পেয়ে যায়। পাখি ধরার সরঞ্জাম ছাড়াও লক্ষিন্দর এবং ভূষণের সঙ্গে চটের থলে রয়েছে। ওরা কচ্ছপ থলেতে পুড়ে আবার এগুতে থাকে। দুজনেই চিলের মতন তীক্ষ্ণ চোখে মাঠের চারপাশ দেখতে দেখতে চলেছে। যদি আরো 2-1টা কচ্ছপ পাওয়া যায়। মাঝে মাঝে মুখ তুলে আকাশের দিকেও তাকাচ্ছে লক্ষিন্দর। তার দেখা দেখি ভূষণও। তাদের উদ্দেশ্য পাখিদের চলাচল লক্ষ্য করা। কিন্তু এই মুহূর্তে বকের ঝাঁক ছাড়া আকাশ জুড়ে আর কিছুই নেই। এক সময় ফাঁকা শস্যক্ষেত পেরিয়ে বিলে চলে আসে লক্ষিন্দর। ভূষণ বলে, আজ কপালটা তেমন সুবিধের লয় রে লখা, মোটে একটা করে কচ্ছপ। বিলে পা দিলেই ইন্দ্রিয়গুলো টান টান হয়ে যায় লক্ষিন্দরের। শুধু চোখে দেখেই নয়, হাওয়ার গন্ধ শুকেই সে বলে দিতে পারে কোথায় নেমেছে বুনো হাঁসের ঝাঁক, বা কোথায় কোন গাছের মাথায় বসেছে টিয়া কিংবা বুনো ঘুঘুর দল। চারপাশ দেখতে দেখতে অন্যমনস্কর মতো লক্ষিন্দর বলে, হ্যাঁ। ভূষণ বলে, অনেকখানি মাদ ভেঙেছি, হাঁটু এলিয়ে আসতেছে, একটুকুন জিরিয়ে বিড়ি খেয়ে এলি আগে, বলে ঘাসের ওপর বসে পড়ে। ট্যাগ থেকে মরচে পড়া টিনের ছোট গোল কৌটো বার করে সেটার ভেতর থেকে আতপোড়া একটা বিড়ি তুলতে তুলতে বলে, এলে একটা ধরা। ভূষণের কথা যেন শুনতেই পায় না লক্ষিন্দর। হেই হে বলেই তালুতে জিভ ঠেকিয়ে বুনো টিয়ার মতন আওয়াজ করতে করতে সামনের দিকে ছুটে যায়।
বিলটা প্রায় মাইল 2 লম্বা, চওড়াও অনেকটা। 3 দিকে পাতলা জঙ্গল ঝোপঝাড়। তবে দক্ষিণ দিকের জঙ্গল চাপ বাঁধা এবং খুবই ঘন। বানি, সুঁদুরি, কেওড়া, হেঁতাল এমনি নানা ধরনের গাছের ছড়াছড়ি ওখানে। গাছগুলোকে জড়িয়ে রয়েছে মোটা মোটা বুনো লতা। লক্ষিন্দর দূর থেকে দেখতে পেয়েছিল বিলের কোনাকুনি পূব দক্ষিণে একটা ঝাঁকালো শিশু গাছের মাথায় কটা বুনো টিয়া বসে আছে। সে এমনভাবে ছুটছে যাতে পায়ের এতটুকু শব্দ না হয়। সেই সঙ্গে চিকচিক আওয়াজটা চলছেই। লক্ষিন্দর পাখিদের ডাক খুব ভালো করে নকল করতে পারে। এই ব্যাপারটাকে সূক্ষ্ম চারুকলায় স্তরে তুলে নিয়ে গেছে সে। চোখে না দেখলে মনে হবে সত্যিই বুঝি ঘুঘু কি টিয়া বা পায়রা ডাকছে। অথচ 5 বছর আগেও পাখপাখালির ডাকতে পারত না লক্ষিন্দর। জীবন ধারণের জন্য কত রকম পদ্ধতিই না শিখছে হয়। এই যে লক্ষিন্দর পাখির ডাক ডাকে, সেটা শখে বা খুশিতে নয়, কারণ একটাই, এভাবে ডেকে পাখিদের ভুলিয়ে ভালিয়ে সে তার জালের ভেতরে নিয়ে আসতে চেষ্টা করে। শিশু গাছের মাথায় কটা বুনো টিয়া ছাড়া এত বেলায় বিলে আর কোনো পাখি নেই। যেভাবেই হোক 2-4টে টিয়া অন্তত লক্ষিন্দরকে ধরতেই হবে, নইলে 2-2.5 মাইল বাঁধা ভেঙে এত দূর ছুটে আসাই সার। শিশু গাছটার কাছাকাছি এসে চিকচিক আওয়াজ করতে করতে খুব সন্তর্পণে পাখি ধরা জালটা একটু দূরে একটা ঝোপের আড়ালে নিয়ে পাতে লক্ষিন্দর। স্বরে নানা রকম ঢেউ তুলে ডাকটা একটানা চালাতেই থাকে। ডাক শুনতে শুনতে গাছের মাথায় পাখিগুলো চনমন করে। মাঝে মাঝে ঘাড় কাত করে কি যেন বুঝতে চেষ্টা করে তারা। তারপর সামান্য একটু উড়ে ডানা নাড়তে নাড়তে আবার এসে বসে। এইভাবে কিছুক্ষণ চলার পর টিয়াগুলো হঠাৎ উড়ে নিচে নামতে আসে। ডাক শুনতে শুনতে গাছের মাথার পাখিগুলো চনমন করছে। সুর কাঁপিয়ে নানা রকম সংকেত দিতে দিতে গলার ভেতর চিকচিক করেই চলেছে লক্ষিন্দর। পাখিগুলো যখন জালের ভেতর ঢুকতে যাবে ঠিক সেই সময় ভূষণের গলা শোনা যায়। হেই হে লখা, গেলি কোথায়? বিড়ি টিড়ি খেয়ে খানিক জিরিয়ে বিলের ওপার থেকে সে চলে এসেছে। গলার আওয়াজে টিয়াগুলো আচমকা ভয় পেয়ে নানা দিকে উড়ে যায়। ঝোপের পেছন থেকে বেরিয়ে এসে উড়ন্ত পাখিদের দিকে হতাশ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে লক্ষিন্দর। এতক্ষণে সব পরিকল্পনা একেবারেই ভেস্তে গেল। পাখিগুলো অনেক দূরে গাছপালার আড়ালে উধাও হয়ে গেলে ভূষণের দিকে ফিরে লক্ষিন্দর খুব ঠান্ডা গলায় বলে দিলে তো টিয়ানগুলোরে ভাগিয়ে। তার বলার মধ্যে কোনো অভিযোগ ছিল না। আগে খেয়াল করেনি ভূষণ। এবার পাখি ধরা জাল টাল এবং টিয়াগুলোকে পালিয়ে যেতে দেখে কাঁচু মাচু মুখে বলে, তুই বড় ক্ষতি করে দিলুম রে লখা, একটু আগে যদি জালটা দেখতে পেতাম। লক্ষিন্দর উত্তর দেয় না, জালটা তুলে গুটোতে থাকে। ভূষণ ফের বলে, 4-5টা টিয়াও যদিন জালে সেদুত কটা টাকা পেয়ে যেতিস, একেবারে চোখের মাথাটা খেয়ে বসলাম। লক্ষিন্দর বোঝে ভূষণের আক্ষেপটা লোক দেখানো নয়, খুবই আন্তরিক। সে বলে, দুঃখ করে কি আর করবে, যা হবার তা হয়েছে গেছে, কপালে আজ কিছুই নেই। এবার একটু থেমে আবার শুরু করে তারা চলা। চলো জঙ্গলি সেদিন যদিন কিছু মেলে। আজ আর পাখির আশা নেই। দুজনে জঙ্গলে ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর বেলা যখন হেলে পড়েছে, রোদের রং পাল্টে হলুদ হয়ে যাচ্ছে, সেই সময়
কিছু মেটে আলু, মানকচু, প্রচুর কুল জুটিয়ে বেরিয়ে আসে। এই বিল এবং জঙ্গল বা পেছনের মাঠ তাদের শূন্য হাতে কোনো দিনই ফিরিয়ে দেয় না। ভূষণ বলে, ঘরে যাবি তো? হ্যাঁ, আস্তে মাথা হেলিয়ে দেয় লক্ষিন্দর। বিল পেছনে ফেলে শীতের ফাঁকা শস্য ক্ষেত পেরিয়ে লক্ষিন্দরেরা যখন গাঁয়ের পাশের সেই কাঁচা রাস্তায় এসে ওঠে, সেই সময় আবার নটবরকে দেখতে পায়। সে গাঁয়ের ভেতর থেকে আসছে। সেই সকাল থেকে এতক্ষণ নটবর কোথায় কাটিয়েছে লক্ষিন্দরের বুঝতে অসুবিধা হয় না। সকালে তবু দু চারটে কথা বলেছিল নটবর, এখন কিছুই বলে না। লম্বা লম্বা পা ফেলে দ্রুত মেটে রাস্তা ধরে পশ্চিম দিকে এগিয়ে যায়। নটবরকে দেখে দাঁড়িয়ে পড়েছিল দুজনে। ভূষণের চোখ জ্বলছিল। দাঁতে দাঁত ঘষে সে বলে, সালো শুয়োর বেটার ছেলে। লক্ষিন্দরের প্রতিক্রিয়া বোঝা যায় না। পলকহীন নটবরের দিকে তাকিয়েছিল সে। রাস্তার বাঁকে নটবর অদৃশ্য হবার পর আস্তে একটা নিঃশ্বাস ফেলে বলে, আর দায়রে থেকে কি হবে, চলো। রাস্তা থেকে নেমে ওরা গায়ের ভেতর ঢুকে পড়ে। ভূষণ সকালে যা বলেছিল আবার সেই কথাটাই বলে, ঘর সামলা লখা। লক্ষিন্দর উত্তর দেয় না। রাস্তার প্রায় মুখেই ভূষণের ঘর। শাড়ি এবং নটবর সম্পর্কে আরও কিছু জরুরি পরামর্শ এবং মূল্যবান উপদেশ দিয়ে সে চলে যায়। ঘরে ফিরে লক্ষিন্দর দেখে বারান্দায় বসে একটা হাত আয়নায় নিজের মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে শাড়ি, আর সকালের মতোই গুনগুন করে গাইছে। মনে ফুর্তি না থাকলে গলা দিয়ে এমন সুর বেরোয় না। এক মুহূর্ত শাড়িকে লক্ষ্য করে নটবর। তারপর মেটে আলু টালু দামায় নামিয়ে রেখে পাখি ধরার সরঞ্জাম নিয়ে ঘরের ভেতর ঢুকে যায়। কবছর ধরে লক্ষিন্দরের জীবনে আহ্নিক গতি, বার্ষিক গতির কোনো রকমের হেরফের নেই। সেই ভোরে উঠে বাসি ভাত খেয়ে মাঠে আর বিলে ছোটা, পাখি ঠাকি ধরার পর শ্বাসমূলের কাছে বেচে রাত করে বাড়ি ফেরা, এই নিয়মেই দিন কাটতে থাকে। ফাগুনের গোড়ায় একদিন সন্ধ্যের পর ঘরে ফিরে শাড়িকে দেখতে পেল না লক্ষিন্দর। প্রথমে ঘরের সামনে পেছনে এবং আশেপাশে খোঁজে, কিন্তু কোথাও নেই শাড়ি। খুবই দুশ্চিন্তা হয় লক্ষিন্দরের। রাত্রিরে ঘরে ফিরে শাড়িকে দেখেনি এমন ব্যাপার আর কখনো ঘটেছে কিনা সে মনে করতে পারে না। কোথায় যেতে পারে শাড়ি? খোঁজাখুঁজির পর অন্ধকারের দাওয়ায় বসে খানিকক্ষণ ভাবে লক্ষিন্দর। তারপর সাঁকো পেরিয়ে গায়ের লোকজনের কাছে চলে যায়, যদি তারা কোনো হদিস দিতে পারে। দু চার ঘর ঘুরতেই জানা গেল শাড়ি দুপুরবেলা নটবরের সঙ্গে চলে গেছে। গায়ের লোকেরা শাড়ির চলে যাওয়ার পুরো দায়টা লক্ষিন্দরের কাঁধেই চাপিয়ে দেয়। কেন সে আগে থেকে হুঁশিয়ার হয়নি? কেন ঘরের মাকে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করতে দিয়েছে? নটবর বেড়া তার ঘরে শীত চালাচ্ছে জেনেও কেন মুখ বুজে থেকেছে? কেন শ্যালোর বেটা ঘাড়ে লাথি মেরে ভাগিয়ে দেয়নি? ইত্যাদি ইত্যাদি। সবার ধিক্কার মাথায় চাপিয়ে ঘরে এসে শুয়ে পড়ে লক্ষিন্দর। সারা রাত তার ঘুম আসে না। কি করে লোকজনকে বোঝাবে? মেয়ে মানুষ নষ্ট হতে চাইলে কেউ তাকে রুখতে পারে না, অন্তত তার ঠেকাবার মতো পদ্ধতি তার জানা নেই। একসময় লক্ষিন্দর টের পায় চোখের জলে বালিশ ভিজে গেছে। শাড়ি চলে যাওয়ার পর 2 দিন ঘর থেকে বেরোয় না লক্ষিন্দর। ভূষণ এসে ডেকে ডেকে ফিরে যায়। 2 দিন পর পাখি ধরা জালটাল নিয়ে আবার মাঠে এবং বিলে যায় লক্ষিন্দর। ঘরে শুয়ে একা বিশ্বাসঘাতক নিষ্ঠুর মেয়ে মানুষের জন্য কষ্ট পেলে পেট তো শুনবে না। আগের মতো সব দিনের মতো আজও তার সঙ্গী ভূষণ।
গভীর সহানুভূতির সুরে ভূষণ বলে, মেয়ে মানুষটা তোকে একেবারে মেইরে রেখে চলে গেল রে। লক্ষিন্দর উত্তর দেয় না। চিলের মতন তীক্ষ্ণ নজরে মাঠ এবং আকাশ লক্ষ্য করতে থাকে। তার ধ্যান জ্ঞান এখন আকাশের পাখি আর মাঠের কচ্ছপ। ভূষণ আবার বলে, অখন তোর দিন কাটবে কি করে লখা? লক্ষিন্দর ভূষণের দিকে না ফিরে নিরাসক্ত গলায় বলে, এই বাধা আছে, বিল আছে, পাক পাকালি কচ্ছম আছে, একটাই তো জীবন, ঠিক কেটে যাবে। বলতে বলতেই গলার স্বর 3 পর্দা চড়িয়ে চেঁচিয়ে ওঠে, হেই আগা হে। চেঁচাতে চেঁচাতে আকাশের দিকে আঙুল তুলে আলের ওপর দিয়ে বিলের দিকে ছুটতে থাকে। বাতাস চিরে বুনো টিয়ার ঝাঁক সেই দিকেই চলেছে। ধন্যবাদ। শেষ হলো প্রফুল্ল রায়ের চরাচর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো গল্প এবং কবিতা শোনার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।